তিন ইস্যুকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার, জাপানের প্রধান উপদেষ্টা। আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রত্যয়। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশে দেশ জুড়ে সমালোচনা। প্রত্যক্ষ ভোট ছাড়া উপেক্ষিত হবে জনমত, বলছেন বিশিষ্টজনরা। লঘুচাপের কারণে ঢাকা সহ বিভিন্ন স্থানে অঝোর বৃষ্টি। দেশের ৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত। ৬০ কিলোমিটার ঝড়ের আশঙ্কা। এবং কোরবানির জন্য কুমিল্লায় প্রস্তুত ৩.৫ লাখ পশু। চোরাই পথে গরু না আসলে ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জানিমা। এবার বিস্তারিত। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আশোর সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ৩টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান তারো আশো। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তো তারও আসল নেতৃত্বে এসে যে আলাপগুলো হয়, পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট। এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা আসে। প্রফেসর ইউনূস বলেছেন যে বাংলাদেশ এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ, এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে। জাপানের তরফ থেকে তারো আশো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে সময় ক্ষেপণের আড়ালে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আর জনতার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে দাবি করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন দলের সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে অংশ নেন রাজধানী ছাড়াও ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লাখো তরুণ। এতে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। অভিযোগ করেন, ঐক্যে ফাটল ধরানোর মাধ্যমে ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা চলছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছে। সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ও যুব সমাজকে কর্মমুখী শিক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই, এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই। সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে অভিযোগ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ না পড়িয়ে সরকার স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানের কর্ণধার নির্বাচনে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে। সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে জনগণের মতামত প্রতিফলিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের 51টি সুপারিশের একটিতে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমে সদস্য এবং কাউন্সিলর নির্বাচিত হবে, আর দ্বিতীয় ধাপে যা হবে তা হল নির্বাচিত সদস্য ও কাউন্সিলররা চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত করবেন। সাধারণ মানুষের মতে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় নয়। মেম্বাররা চেয়ারম্যানকে নির্বাচিত করবে, এটা কোনো ক্রমে হতে পারে না। এটা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করা হচ্ছে। একটা ইউনিয়নের 6 জন মেম্বার নির্বাচিত করে দিলাম, 6 জনে একজন চয়েস করবে, সেটা তো হতে পারে না। প্যানেল মেয়র, প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় যে পাওয়ারটা থাকে ইউপি সদস্য বা ওয়ার্ড কাউন্সিলরগো, তখন আমরা শুনি কোনো প্রভাবশালী নেতার নির্দেশে কিংবা লেনদেনের বিনিময়ে ওইভাবে নির্বাচিত করা হয়। আর এতে করে যে মেয়র বা চেয়ারম্যান হবে তার সাথে জনতার কোনো সম্পৃক্ততা থাকবে না। সাবেক জনপ্রতিনিধিদের মতে এমন পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয়, তাই মেয়র বা চেয়ারম্যানদের জনগণের ভোটেই নির্বাচিত হওয়া উচিত। সংস্কারের যে প্রস্তাবনাটা করা হয়েছে, এটা আমাদের দেশের মানুষ, আমরা এইরকম নিয়মে অভ্যস্ত না। জনগণ সরাসরি মেয়রকে নির্বাচিত করে ভোটে, আর নির্বাচনটা কিন্তু জমে ওঠে। এই ক্ষেত্রে যদি মেয়র নির্বাচনে ক্যান্ডিডেট না থাকে তাহলে নির্বাচনীতে জমবে না। ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের মেম্বার দ্বারা চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত করা হয়, তাহলে জনগণের যে দীর্ঘদিন যে ভোটের অধিকার এর জন্য আন্দোলন সংগ্রাম করছে, সেই ভোটের অধিকারের প্রতি আবারও আঘাত হানাবে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত নিয়ে সরকারের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির। গভর্নমেন্ট এটাকে আরও যাচাই বাছাই করে যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানোগ্রাম যেটা আছে, রাষ্ট্রের যারা পার্টনার আছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সাংবাদিক, যারা দেশ নিয়ে ভাবেন, রাষ্ট্রচিন্তক, তাদের সাথে আলাপ আলোচনা করে এটি সুচিন্তিতভাবে যদি এটাকে গ্রহণ করা হয়, চিন্তা ফাইনাল করা হয়, এটি দেশের জন্য কল্যাণ হবে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে একই রকম মত দিয়ে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে অবশ্যই তাকে ওই বিষয়গুলো, নির্বাচনে কালো টাকার প্রভাব কিংবা দলীয় মাস্তানদের যে দৌরাত্ম্য, সেটিকে শক্ত হাতে দমন করে এবং জনগণকে এই বিষয়গুলোকে আরও বেশি সচেতন করেই এই নির্বাচনী ব্যবস্থায় যাওয়া উচিত। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে মানুষকে ভোটমুখী করতে স্থানীয় সরকারের শীর্ষ পদে সরাসরি নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এতে দেশের 6টি অঞ্চলের নদীবন্দরে আজ দুপুর পর্যন্ত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্যান্য এলাকার নদীবন্দরকে 1 নম্বর সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দর্শক, আবহাওয়ার সবশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হালদার। খোকন, পটুয়াখালীতে তো 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন? বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে লঘুচাপটি, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু বর্তমানে এখন 3 নম্বর যে সতর্ক সংকেত, সেটা কিন্তু জারি রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু গত কাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে
টানা বর্ষণ এবং আজকে সারা রাত্র কিন্তু পটুয়াখালীতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টি কিন্তু রয়েছে। এই বৃষ্টির ফলে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে খেটে খাওয়া যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া আমরা দেখেছি যে এখানে যারা কৃষিকাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু তাদের যে মাঠে যে ফসল রয়েছেন বিশেষ করে কাঁচামরিচ এছাড়াও যে অন্যান্য ফসলাদি রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছেন। এছাড়াও অনেকে যে মাছের ঘের রয়েছেন সেই ঘেরগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছেন। অনেক জায়গায় কিন্তু মাছের ঘের তলিয়ে গেছেন। আমরা এখানে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে 58 দিনের যে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে সে কারণে কিন্তু যে সমুদ্রগামী জেলেরা কিন্তু নিরাপদে রয়েছে, যার ফলে কিন্তু জেলেরা এখন পর্যন্ত জেলেদের নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। এছাড়া আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে ঘূর্ণিঝড় যদি কিন্তু তাদের কিন্তু ব্যাপক পরিস্থিতি রয়েছে। তো পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। শেষ সময়ে পশুর যত্ন পরিচর্যা বাড়িয়েছেন কুমিল্লার খামারি ও গৃহস্থরা। জেলায় এবছর প্রায় 3.25 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। চোরাই পথে গরু না আসলে ন্যায্য মূল্য পাওয়ার আশা বিক্রেতাদের। এ ব্যাপারে কঠোর নজরদারির কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। শাহাবুদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার 17টি উপজেলায় এবছর 3.25 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন হয়েছে। ভালো দামের আশায় শেষ সময়ে পশুর যত্ন পরিচর্যা বাড়িয়েছেন খামারি ও গৃহস্থরা। চোরাই পথে ভারতীয় গরু প্রবেশে প্রশাসনের কঠোর পদক্ষেপে খুশি খামারিরা। তাই পশু ন্যায্য মূল্য পাবেন বলে আশা খামারিদের। প্রশাসন আসলে বাইরের গরু না আনতে পারে আমাদের মতন খামারি যারা আছে ওদের জন্য লাভবান। ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু যদি না আসে সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা আমরা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দামও পাবো ইনশাআল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো। দেশি গরু মাংস ভালো না, অনেক ভালো দেশি গরুর মাংস, ইন্ডিয়ান গরুর মাংস ভালো না। কুমিল্লায় এবছর চাহিদার তুলনায় বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত থাকায় চিন্তামুক্ত থাকবে জেলাবাসী। এছাড়া সীমান্তবর্তী জেলায় ভারত থেকে অবৈধভাবে যাতে কোনো পশু আসতে না পারে সেজন্য কঠোর নজরদারির কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু আমাদের এই দেশে পর্যাপ্ত সংখ্যক গরু আমাদের খামারিদের কাছে আছে, সুতরাং কোনোভাবেই আমরা পার্শ্ববর্তী কোনো দেশের গরুকে কিন্তু অ্যালাউ করবো না। অন্যদিকে আমাদের যারা ভোক্তা আছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন ভালো মাংস থেকে, কারণ আমাদের যে গরুগুলি আসে সেগুলো কিন্তু কখনোই ভালো মানের গরু আসে না। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 2,37,586টি। চাহিদা মিটিয়ে প্রায় 25,000 পশু অন্য জেলায় পাঠানো হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। সাহেব, শেষ মুহূর্তে খামারিদের প্রস্তুতি কেমন এবং কুমিল্লায় কোরবানির হাট কেমন জমজমাট হয়ে উঠেছে জানাবেন। মুহূর্তে আমি রয়েছি একটি প্রান্তিক খামারে কুমিল্লায়। আপনি যেটি জানতে চেয়েছেন, কুমিল্লায় কিন্তু শেষ সময়ে এখানে গবাদি পশু নিয়ে ব্যস্ত সময় পার করছে খামারিরা। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু প্রতিটি খামারে পশু উঠানো হবে, এমনটাই কিন্তু খামারিরা আমাদেরকে জানিয়েছে। কুমিল্লায় আপনি জানেন নিশ্চয়ই 17টি উপজেলায় কিন্তু এবার 36,000 খামারে 2,60,752টি পশু লালন পালন করা হচ্ছে। তার বিপরীতে কিন্তু জেলায় পশুর চাহিদা রয়েছে 2,37,586টি। এখানে কিন্তু উদ্ধৃত পশু রয়েছে 23,166টি। আমরা যদি আপনাকে আরেকটু জানাই তাহলে বলতে হয় এখানকার খামারিরা কিন্তু দুশ্চিন্তায় দিনাতিপাত করছে যে ভারতের বর্ডারের সাথে কুমিল্লার যে অংশ রয়েছে 5টি পয়েন্ট রয়েছে, এই 5টি পয়েন্টের দিয়ে ভারত থেকে যেন গবাদি পশু ঢুকতে না পারে সেটি নিয়ে কিন্তু খামারিরা আমাদেরকে শঙ্কার কথা জানিয়েছে। তা আমরা একটু একজন খামারির সাথে কথা বলবো, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন শেষ সময়ে পশুর কেমন লালন পালন করছেন আর কবে নাগাদ এই খামারের পশুগুলো হাটে উঠাবেন আমাদেরকে যদি একটু বলতেন প্লিজ। আমরা লালন পালন করছি এবং আগামী 3-4 দিনের ভিতরেই পশু হাতে উঠাবো এবং যদি বর্ডার ক্রস গরু না আসে ইনশাল্লাহ আমরা গোখাদ্য অনুযায়ী ন্যায্য দাম পাওয়ার আশা করতেছি এবং আমাদের গরুতে সামান্য কিছু প্রফিট হলেই আমরা গরু ছেড়ে দেবো। আমরা গরু রাখবো না, গরু সবগুলো ছেড়ে দেবো। ধন্যবাদ আপনাকে। তো ইমা, যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু
প্রান্তিক খামারিরা আক্ষেপ করে জানিয়েছে যে বর্ডার ক্রস গরু যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো দামের আশা করছে এবং ন্যায্য মূল্য পেলেই তারা খামারের যে পশুগুলো রয়েছে সেগুলো কুরবানির জন্য তারা বিক্রি করে দেবে। আমরা যদি আরেকটু বলি আপনাকে, এই নিয়ে আমরা কথা বলার সুযোগ হয়েছিল জেলা প্রাণী সম্পদ দপ্তরের যিনি দায়িত্বে রয়েছে চন্দন কুমার পোদ্দার, ওনার সাথে কথা হয়েছিল। উনি আমাদেরকে জানিয়েছে যে প্রশাসনের সর্বোচ্চ মহলে তারা বিভিন্ন সভা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই তারা কুমিল্লায় বর্ডার ক্রস করে যে 5টি পয়েন্ট রয়েছে এই 5টি পয়েন্ট দিয়ে যেন কোনো গবাদি পশু ভারত থেকে এখানে অনুপ্রবেশ করতে না পারে সেটির ব্যাপারে তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল কুমিল্লায় গবাদি পশুর খামার থেকে আমার কাছে সর্বশেষ। ইমা সাহাব, আপনাকে ধন্যবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। চিকিৎসক সংকটে ব্যাহত লালমনিরহাটের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। 19 পদের বিপরীতে আছেন মাত্র 3। ক্লিনারের 5টি পদই শূন্য। এবং 4 যুগ আগে প্রথম শ্রেণী হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পিরোজপুরের পৌরসভায়। বেহাল রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা। বাজেট পেলেই উন্নয়ন বলছে কর্তৃপক্ষ। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। লালমনিরহাটের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 থেকে 50 শয্যায় উন্নীত হলেও রয়েছে জনবল সংকট। 19 জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র 3 জন। উচ্চতর পড়াশোনা আর মাতৃত্বকালীন ছুটিতে আছেন 9 জন নার্স। ক্লিনারের 5টি পদে শূন্য, চলে না এক্সরে মেশিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল চাহিদা পাঠানো হয়েছে বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সুমন খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2011 সালে 50 শয্যায় উন্নীত করা হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু 1 যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বৃদ্ধি করা হয়নি প্রয়োজনীয় জনবল। 19 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চলছে প্রায় 3 লাখ মানুষের সেবা। 24 জন নার্সের বিপরীতে নিয়মিত আসেন 13 জন। ক্লিনারের 5টি পদই শূন্য। রেডিওগ্রাফার না থাকায় চলে না এক্সরে মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন থাকলেও নেই অপারেটর। 12টি ইউনিয়নের আমাদের চিকিৎসা স্থল হচ্ছে হাতীবান্ধা মেডিকেল, কিন্তু এখানে আমরা এখন এসে চিকিৎসা নির্দেশে দেখতেছি যে এখানে ডাক্তার নেই, শুধুমাত্র 2 জন এমবিবিএস ডাক্তার। আমরা চাই যে এখানে যেন মহিলা ডাক্তার দেওয়া হয়, একজন গাইনি বিশেষজ্ঞ, যাতে সবাই সেবা পায়। আমরা শিশু বাচ্চা নিয়ে আসি, আমরা শিশু ডাক্তার পাই না। আমাদের এইখানে যে অনেক রোগী আসে, অনেক রকম রোগ সমস্যা নিয়ে, কিন্তু ওই অনুপাতে এখানে কোনো ডাক্তার নেই। পর্যাপ্ত জনবল এবং ল্যাব ইকুইপমেন্ট না থাকায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন কর্মী 5টা পোস্ট আছে, সেখানে একজনও কর্মরত নাই। ল্যাব ফ্যাসিলিটির মধ্যে আমাদের যে ইকুইপমেন্ট থাকার কথা ছিল, সেই যথেষ্ট পরিমাণ ল্যাব ফ্যাসিলিটি না থাকায় অধিকাংশ টেস্ট বাইরের ল্যাবরেটরি বা প্যাথোলজিতে করানো হচ্ছে। জনবল সংকটের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল চাহিদা পাঠানো হয়েছে বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। লালমনিরহাটের মধ্যে হাতীবান্ধার অবস্থা এই মুহূর্তে সবচেয়ে খারাপ। আমাদের মেডিকেল অফিসার এই মুহূর্তে শুধুমাত্র 3 জন কর্মরত আছে। জুনিয়র কনসালটেন্ট লেভেলে কোনো ডাক্তারের পোস্টিং এই মুহূর্তে হাতীবান্ধায় নেই, যার কারণে আমরা ওটি এবং আদার্স সেবা হাতীবান্ধায় প্রোভাইড করতে পারতেছি না। এটা হলো হাসপাতাল লেভেলে, এবং ফিল্ড পর্যায়েও আমাদের জনবল তীব্র সংকট। সীমান্তবর্তী উপজেলা হাতীবান্ধার প্রায় 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবায় একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। বুশরাত জাহান, মোহনা সংবাদ। প্রায় 4 যুগ আগে পিরোজপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও হয়নি তেমন কোনো উন্নয়ন। মূল শহর সহ পৌরসভার অধিকাংশ সড়কই ভাঙা। বছর জুড়ে রাস্তায় জমে থাকে পানি। বাজেট পেলে রাস্তাগুলোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। পিরোজপুর প্রতিনিধি নুরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1990 সালে পিরোজপুর পৌরসভা প্রথম শ্রেণীর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। বর্ষায় সড়কের পিচ খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে রিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। 20 বছরে এই রাস্তায় একটা খোয়া পড়তে কোথাও দেখিনি। গাড়িতে অনেক ভাঙচুর হয়, তারপর যাত্রীদের নিয়েও খুব সমস্যা। যাত্রীদের অনেক অসুস্থ রোগী থাকে, নিয়ে আমরা ঢুকতে পারি না। কোনো রোগী যদি কোনো অবস্থায় হাসপাতালে নিতে হয়, তাহলে আমাদের অ্যাম্বুলেন্সও আসতে চায় না। ফায়ার সার্ভিস, থানার কোনো গাড়ি
এখানে আসতে পারে না। আমাদের পিরোজপুর পৌরসভার 8 নং ওয়ার্ড সহ সকল ওয়ার্ডেরই ম্যাক্সিমাম রাস্তাঘাট ভাঙা। এই রাস্তাঘাট এতটা ভাঙা যে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। 50 টাকা যাত্রীতে ভাড়া দিলে 100 টাকা ক্ষতি হয়ে যায়, গাড়ির বিয়ারিং যায়, সামনে হাইড্রোলিক যায়, চাক্কার টাল হয়ে যায়। আমি চাই আপনাদের মাধ্যমে রাস্তাটা খুবই তাড়াতাড়ি ভালো হোক। পর্যাপ্ত বাজেট না থাকায় রাস্তাগুলো মেরামত করা যাচ্ছে না। বাজেট পেলে রাস্তাগুলো নির্মাণ করা হবে জানালেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। পৌরসভার প্রায় 330 কিলোমিটার ঊর্ধ্বে রাস্তাঘাট আছে। তো 330 কিলোমিটার ঊর্ধ্বে রাস্তাঘাট মেনটেনেন্স বা রিপেয়ারিং বা রিহ্যাবিলিটেশন করতে গেলে যে কোনো বরাদ্দ লাগে, সেই পরিমাণ বরাদ্দ আমরা সরকার থেকেও পাচ্ছি না, আর পৌরসভার রেভিনিউ দিয়ে করা সম্ভব না। কারণ পৌরসভার থিম যেটা আছে নিজস্ব আয় দিয়ে চলতে হয়, আমাদের পৌরসভার যে আয়টা হয় সেটাতে ম্যাক্সিমাম আমাদের বেতন ভাতা, পানির লাইন মেনটেন্যান্স এতে ব্যয় হয়ে যায়। পৌর শহরের প্রায় 20 কিলোমিটার পাকা সড়ক এবং প্রায় 70 কিলোমিটার মাটির সড়ক বাদে 9টি ওয়ার্ডের বেশিরভাগ সড়ক এখনো ক্ষতিগ্রস্ত। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ভোলার বাপ্তায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বিজেপি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। সাতক্ষীরায় 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পন্থীতলা উপজেলায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক ও কৃষানীদের নিয়ে এক মাঠ দিবস পালন করা হয়েছে। রংপুর নগরী সাধারণ মানুষের ব্যানারে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি জমিতে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অবহিতকরণে নাটোরের গুরুদাসপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত ধরঞ্জি ইউনিয়ন পরিষদে উপজেলা দিবস উপলক্ষে জাকস ফাউন্ডেশন ক্রীড়া সংস্কৃতি প্রতিযোগিতা, সাইকেল র্যালি, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী কর্মসূচি পালন করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল 4 নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে স্থানীয়করণ ও বাস্তবায়ন SDG 4 মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড বেসিকর ছুটিতে পাঠানো শ্রমিকদের পুনর্বহাল করে কারখানা চালুর দাবিতে খুলনা নগরী বয়রান্থ ওজি পাডিকো ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছে বসিকো রক্ষা কমিটি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ভূখণ্ডে ইসরায়েল হামলায় একদিনে কমপক্ষে আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1.5 শতাধিক মানুষ। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 54,100 জনে পৌঁছেছে। এদিকে এ ধরনের আক্রমণ অপ্রয়োজনীয় ও বেসামরিক জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কায়া কাল্লাস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 3 ইস্যুকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার, জাপানের প্রধান উপদেষ্টা। আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রত্যয়। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশে দেশ জুড়ে সমালোচনা। প্রত্যক্ষ ভোট ছাড়া উপকৃত হবে জনমত, বলছেন বিশিষ্টজনরা। লঘুচাপের কারণে ঢাকা সহ বিভিন্ন স্থানে অঝোর বৃষ্টি। দেশের 6 অঞ্চলের নদীবন্দরে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। 60 কিলোমিটার ঝড়ের আশঙ্কা। এবং কোরবানির জন্য কুমিল্লায় প্রস্তুত 3.5 লাখ পশু। চোরাই পথে গরু না আসলে ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।